রাজধানীর দক্ষিণ বেগুনবাড়িতে ওয়াশিকুর রহমান নামে এক ব্লগারকে কুপিয়ে হত্যা। ঘটনাস্থল থেকে হাতে নাতে দুইজনকে আটক। ভিন্ন মতাদর্শের কারণে এই হত্যাকাণ্ড। নিহত যে ভদ্রলোক উনি যখন বাসা থেকে বের হয়ে অফিসের দিকে হেঁটে যাচ্ছিলেন তখন গলির মধ্যে তারা তিনজন মিলে তাকে কোপায় এবং কুপিয়ে তারা যখন পালিয়ে যাচ্ছিল তখন তেজগাঁও শিল্পাঞ্চল থানার যে টহলরত যে টিম ছিল টিমের সদস্যরা দৌড়ে দুইজনকে চাপাতি সহ হাতে নাতে গ্রেফতার করে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আইএসএ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের যোগ দেওয়ার ঘটনায় কমিউনিটিতে চরম উদ্বেগ উৎকণ্ঠা। জঙ্গিবাদ নিরুৎসাহিত করতে ইমামদের প্রতি আহ্বান। রাজধানীর মিরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হত্যার অভিযোগে 7 জনের ফাঁসির আদেশ, একজনের যাবজ্জীবন কারাদণ্ড। বগুড়ার গোকুলে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত। বিক্ষুব্ধ জনতার ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ। খুলনায় সড়ক দুর্ঘটনায় আরও এক স্কুল ছাত্রের মৃত্যু। দলীয় কোন্দল নিয়েই চট্টগ্রাম সিটি নির্বাচনে মাঠে নেমেছেন প্রধান দুই জোট সমর্থিত মেয়র প্রার্থীরা। দ্বন্দ্ব এড়ানো না গেলে জয় নিয়ে সংশয় নেতাদের। এবং অত্যাচার ও নির্যাতনে বাড়ি ছাড়তে বাধ্য হল বরগুনার 14টি হিন্দু পরিবার। আইনের আশ্রয় নিয়েও মেলেনি রেহাই। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। রাজধানীর তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়ি এলাকায় ওয়াশিকুর রহমান বাবু নামে এক ব্লগারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা মতাদর্শগত দ্বন্দ্বের কারণেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে বিস্তারিত তদন্তের পরই হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুজনকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। ঘটনাস্থল থেকে 3টি চাপাতি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে নিহত ওয়াশিকুর রহমান ব্লগে লেখালেখির পাশাপাশি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন। তিনজন মিলে চাপাতি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেছে এবং তাদের ভাষায় এই যে ভিকটিম যে নিহত যে ভদ্রলোক উনি ব্লগে লেখালেখি করতেন এবং বিভিন্ন বিষয়ে সমালোচনা করতেন। নিহত যে ভদ্রলোক উনি যখন বাসা থেকে বের হয়ে অফিসের দিকে হেঁটে যাচ্ছিলেন তখন গলির মধ্যে তারা তিনজন মিলে তাকে কোপায় এবং কুপিয়ে তারা যখন পালিয়ে যাচ্ছিল তখন তেজগাঁও শিল্পাঞ্চল থানার যে টহলরত যে টিম ছিল টিমের সদস্যরা দৌড়ে দুইজনকে চাপাতি সহ হাতে নাতে গ্রেফতার করে। নিহত ব্লগার ওয়াশিকুর শান্ত স্বভাবের ছিলেন এবং অফিসে কারোর সাথে খুব একটা কথা বলতেন না বলে জানিয়েছেন ফারিস্ট এভিয়েশন লিমিটেডের জেনারেল ম্যানেজার কুতুবুদ্দিন। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ওয়াশিকুরকে দেখতে এসে তিনি এসব কথা বলেন। ও এত ভালো একটা নিরিবিলি কোনো কথাবার্তা বলতো না। যে কাজটা ওকে বলতাম যে তুমি এটা এটা করো, সে এই কাজটাই করতো। ও খুবই শান্ত ভদ্র সভ্য ছেলে। অফিসে আসতো, অফিসে যেত। এর বাইরে তার কি লাইফ ওইটা আমি কিছু বলতে পারবো না। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের রিপোর্টার তানিন মেহেদি। আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। তানিন। পারমিতা, আসলে ব্লগার ওয়াশিকুর রহমান বাবুর মৃত্যু সংবাদ শুনে কিন্তু তার স্বজন যারা ছিলেন তারা কিছুক্ষণ আগেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। তবে তার গ্রামের বাড়ি যেহেতু লক্ষ্মীপুরে, সেই কারণে তার খুব কাছের আত্মীয় স্বজনরা আসতে পারেননি। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার নিকট আত্মীয় যারা রয়েছেন, বিশেষ করে তার চাচাতো বোন এবং চাচাতো ভাই, এরকম 3 থেকে 4 জন আত্মীয় তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন এবং তারা যেমনটি বলছিলেন যে বাবুর হত্যার খবর তাদেরকে ফোন জানানোর পরে তারা হাসপাতালে এসেছেন। আর এই মুহূর্তে কিন্তু হাসপাতালের পাশাপাশি তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ কিছুক্ষণ আগে এসেছেন এবং তারা এখানে যে মরদেহ আছে সেই মরদেহ সুরাতহাল প্রতিবেদন তৈরি করছেন। এবং যেটি হয়ে থাকে যে সুরাতহাল প্রতিবেদন তৈরির পুলিশের প্রতিবেদন তৈরির পরে সেটি কিন্তু ফরেনসিক রিপোর্টের জন্য এবং পরবর্তী যে ময়নাতদন্ত হয় এবং হাসপাতালে যে ফরেনসিক বিভাগ রয়েছে সেই ফরেনসিক বিভাগ সেই মরদেহের ময়নাতদন্ত করে থাকেন এবং এর পরে মূলত মরদেহ
মরদেহটি তাদের আত্মীয় স্বজন যারা থাকেন মরদে তাদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়। তো এই মুহূর্তে তাদের স্বজনদের পাশাপাশি কিন্তু বাবু যে কর্মস্থলে তিনি ছিলেন তার যারা সহকর্মী যারা ছিলেন তারা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন এবং তার যারা বন্ধু বান্ধব ছিলেন ঢাকা স্থানীয় তারাও হাসপাতালে এসেছেন। তবে তাদের একটাই অভিযোগ যে আসলে বাবু নিরপরাধ ছিল এবং তাকে কেন হত্যা করা হয়েছে, এবং বিশেষ করে তারা হত্যাকারী যারা রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তো পারমিতা, এখন পর্যন্ত আমার কাছে ছিল সবশেষ খবর। পারমিতা। তানিন মেহেদী আমাদেরকে জানাচ্ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে থেকে, সেখানে ব্লগার ওয়াশিকুর রহমানের লাশ রাখা হয়েছে। দর্শক, চলে যাচ্ছি পরের খবরে। আইএসএ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের যোগ দেওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় চরম উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে। নিজেদের সন্তানেরা যেন বিপথগামী না হয় সেজন্য প্রচারণা চালাচ্ছে প্রবাসীদের বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। এদিকে জঙ্গি গোষ্ঠীটির সঙ্গে ব্রিটিশ তরুণ তরুণীদের যোগ দেওয়া বন্ধে পুলিশ, গোয়েন্দা ও প্রশাসনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্লামেন্টের মুসলিম সদস্য নজির আহমেদ। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 17 ফেব্রুয়ারি যুক্তরাজ্য থেকে তুরস্কে যায় 3 ব্রিটিশ তরুণী শামিমা বেগম, খাদিজা সুলতানা ও আমিরা আবাসে। এ 3 বান্ধবীর প্রথম 2 জন বাংলাদেশি বংশোদ্ভূত। এ মাসের মাঝামাঝি তারা সিরিয়ায় পৌঁছায় বলে জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম। এ খবরে রেশ কাটতে না কাটতেই ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে 8 বছরের ছেলে ও 3 বছরের মেয়েকে নিয়ে আইএসএ যোগ দিতে সিরিয়ায় গেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মহিলা রেহেনা বেগম। 14 ফেব্রুয়ারি তিনি বিমানে করে লন্ডন থেকে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। এভাবে একের পর এক কমিউনিটির সদস্যদের জঙ্গি দলে যোগ দেওয়ার প্রবণতায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ব্রিটিশ বাংলাদেশিরা। আমাদের বারা যারা ইয়াং ছেলে মেয়েরা যারা বিশেষ করে আইসিসির সাথে যারা ইনভলভ হচ্ছে, এটা আমি মনে করি একটা ব্রেন ওয়াশ। আমরা মনে করি এটা থেকে আমাদের বাচ্চারা যারা এটার সাথে এদেরকে ইনভলভ করতেছে, এটা একটা খুব রিস্কি পথ। সচেতনতা বাড়াতে প্রচারণা চালানোর পাশাপাশি সন্তানদের গতিবিধির ওপর নজর রাখারও পরামর্শ দিচ্ছেন বাংলাদেশি কমিউনিটির নেতারা। ব্রিটেন থেকে যারা এই সিরিয়া থেকে যোগ দিচ্ছে বা আইএস যুদ্ধে, এইটার জন্য আমরা আরো সচেতন হওয়া উচিত এবং এইটা ব্রিটিশ গভর্নমেন্ট এটা আরো একটু পদক্ষেপ নেওয়ার, যেমন স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীরা যাইতেছে। কাউন্সিলের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে আমরা লিফলেট দিচ্ছি, বিভিন্ন প্যারেন্টসদেরকে আমরা মানে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। লিফলেট প্রত্যেক মসজিদে দেওয়া হচ্ছে। এদিকে তরুণ তরুণীরা যেন জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করতে না পারে তা নিশ্চিত করতে ব্রিটিশ পুলিশ ও গোয়েন্দাদের একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের মুসলিম সদস্য নজির আহমেদ। From the police and intelligence services, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও সরকার আমাদের সবার প্রচেষ্টার মাধ্যমে নিশ্চিত করতে হবে যে আমাদের ছেলেমেয়েরা যেন ইন্টারনেটের মাধ্যমে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করতে না পারে। এছাড়াও মসজিদের ইমামরাও কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদ নিরুৎসাহ করতে পারেন। but rather preachers in our masjids, the imams who can actually teach them. গত সপ্তাহে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে আইএসএ নিজ দেশের নাগরিকদের যোগ দেওয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। উগ্রবাদ উস্কে দেয় এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোথাও প্রকাশ করার উপর নিষেধাজ্ঞা জারির পাশাপাশি মসজিদ সহ যেখানে উগ্রপন্থী বক্তব্য দেয়া হবে তা বন্ধ করে দেওয়ারও পরিকল্পনা ঘোষণা করেন তিনি। সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য। বগুড়া সদরের গোকুলে ট্রাক চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এই ঘটনার প্রতিবাদে প্রায় ঢাকা রংপুর মহাসড়ক প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখে এলাকাবাসী। তাদের অভিযোগ, পুলিশের বেপরোয়া গাড়িকে সাইড দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। অন্যদিকে খুলনায় ট্রাক চাপায় আরও এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। খুলনা থেকে তরিকুল ইসলাম এবং বগুড়া থেকে মাজুদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনরা জানায় সকালে নিজেই সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল রিয়াদ। স্কুলের পাশে গোকুলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয় তাতে। এতে ঘটনাস্থলেই গোকুল তসলিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্র রিয়াদ মারা যায়। ছোট থেকে ছাত্র, গরিব ছেলে এবং কর্মকর্তায় বাপটা লিভারি করে। এই ঘটনায় ঘাতক ট্রাক ও তার চালককে আটকের চেষ্টা করছে পুলিশ। গোকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর একজন ছাত্র রিয়াদ নামের, তাকে
পিছন থেকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। ট্রাকটি জব্দ আছে। আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চেষ্টা করব ট্রাক মালিক যেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। তবে এলাকাবাসীর অভিযোগ, পুলিশের গাড়ি সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সাইকেলটিকে চাপা দেয়। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল 9:30 থেকে সড়ক অবরোধ করে রাখে। ঘুরে বেরিয়েছে তখন এই ট্রাকের ড্রাইভারটা নিয়ন্ত্রণ হারিয়ে যায়, ওই বাচ্চাটাকে চাপা দিছে। পুলিশের ড্রাইভারের ফাঁসি চাই। আর পুলিশের ড্রাইভার এমন বেপরোয়া গাড়ি চালায়, এই চাঁদা লোভে দুর্ঘটনাগুলো ঘটতেছে। এদিকে খুলনার খানজাহান আলী সেতু টোল প্লাজা এলাকায় একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয় ট্রাক। এ সময় আরোহী খুলনা মডেল স্কুলের 8ম শ্রেণীর ছাত্র অমিত মারা যায়। আহত হয় আরো 2 আরোহী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় আরো 2 স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরো 4 জন। রাজধানীর মিরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির উদ্দিন মনু হত্যার অভিযোগে 7 জনকে ফাঁসি, 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4-এর বিচারক এবিএম নিজামুল হক এর রায় দেন। এর আগে সকালে কারাগার থেকে গ্রেপ্তারকৃত 2 আসামিকে আদালতে হাজির করেন পুলিশ। 2006 সালের 15 আগস্ট মিরপুরের শাহ আলীবাগ বাসার সামনে মনুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর পরের দিন মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার। চাঁদা না দেয়ায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেন নিহতের পরিবার। এই ঘটনায় দণ্ডপ্রাপ্ত আসামিদের 8 জনের মধ্যে 6 জন পলাতক রয়েছেন। 2013 সালে দ্রুত বিচারে মামলাটা আসার পর মোট 27 জন সাক্ষী নেওয়া হয়। সাক্ষীর পরপরতে আজকে 30/8/2015 তারিখে রায় ঘোষণা হয়েছে। এখানে মোট আসামি ছিল 8 জন, তার মধ্যে মৃত্যুদণ্ড দিয়েছে 7 জন আর যাবজ্জীবন 1 জনকে দিয়েছে। এখানে সর্বমোট 37 জন সাক্ষী ছিল, 27 জন সাক্ষী দিয়েছে। 27 জনের মধ্যে একটিও আই উইটনেস নাই। মৃত্যুদণ্ডের মতো ফাঁসি সাজা দিতে হলে যে এই সাক্ষী চাক্ষু উপাদান দরকার বা চাক্ষু সাক্ষী দরকার, একটিও নাই। মোবাইল ফোন ব্যবহারের উপর শতকরা 1% উন্নয়ন সারচার্জ আরোপের বিধান রেখে নতুন একটি আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে উন্নয়ন সারচার্জ ও লেভি আরোপ ও আদায় আইন 2015 খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভায়। মোবাইল ব্যবহারকারীদের থেকে বছরে 140 কোটি টাকা রাজস্ব আয় করা সম্ভব হবে, যা ব্যবহার করা হবে স্বাস্থ্য এবং শিক্ষা খাতের উন্নয়নে। আইনে বলা হয়েছে, মোবাইল ফোন ব্যবহারকারীরা যেসব সেবা ব্যবহার করে থাকেন তার মূল্যের উপর শতকরা 1% সারচার্জ আরোপ হবে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সই হওয়া বন্দি বিনিময় চুক্তির অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা। মোবাইল অপারেটর কর্তৃক সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিনিময়ে প্রাপ্ত সমুদায় অর্থ বা আয়। আর সারচার্জের হার হচ্ছে 1%। এটা তফসিলি ভাবে বলা আছে। জানেন সরকার বিভিন্ন সময় এই ধরনের উন্নয়ন সারচার্জ আদায় করে থাকে বা লেভি আদায় করে থাকে। তো সেটা এই আইনের আওতায়, এই আইনের কাঠামোর মধ্যে, এই আইনের প্রদত্ত ক্ষমতা বলে সেটি ক্যাবিনেট মিটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন করেছে। রাজনীতিতে নারী পুরুষের বৈষম্য কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ওমেন ইন পার্লামেন্ট গ্লোবাল অ্যাওয়ার্ড আন্তর্জাতিক পদক পেয়েছে বাংলাদেশ। গত 25শে মার্চ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় রাজনীতিতে বৈষম্য কমিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় নেতৃস্থানীয় ভূমিকা পালনের জন্য এ পদক দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে এই পদক গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সকালে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে এ পদক হস্তান্তর করেন। দুপুরের সময় আরো থাকছে। বরিশালে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অফসনিন ফার্মার কারখানায় আগুন, 1 শ্রমিকের মৃত্যু, আহত আরো 4 জন হাসপাতালে ভর্তি। দিনের পর দিন অত্যাচার আর নির্যাতন সইতে না পেরে বাপদাদার ভিটে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন বরগুনার 14টি হিন্দু পরিবারের সদস্যরা। ভিটেমাটি ছেড়ে যাওয়া পরিবারগুলোর দাবি স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়ে আইনের আশ্রয় নিয়ে এমনকি মানববন্ধন সহ অন্যান্য কর্মসূচি পালন করেও তারা রেহাই পাননি। তবে প্রশাসন ও পুলিশ বলছে, অভিযুক্তকে শিগগিরই আইনের আওতায় আনা হবে এবং বসতবাড়ি ছেড়ে আসা পরিবারগুলোকে তাদের পৈতৃক সম্পত্তিতে ফিরিয়ে নেওয়া হবে। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বরগুনার তালতলী উপজেলার এই ঘরবিহীন ভিটেগুলো নির্যাতন সইতে না পেরে চলে যাওয়া হিন্দু পরিবারের। তাদের অভিযোগ বাড়িঘর লুট, হিন্দু মহিলাদের কুপ্রস্তাব, চাঁদা দাবি সহ বিভিন্নভাবে নির্যাতন চালানো হচ্ছিল। আর দিনের পর দিন তাদের উপর এই নির্যাতন চালাচ্ছিল রশিদ নামের স্থানীয় এক সন্ত্রাসী। এই বিষয়ে বিভিন্ন মহলে বিচার চেয়েও ব্যর্থ হয়েছেন তারা। কোনো বিচার না পেয়ে শেষ পর্যন্ত পরিবারগুলো তাদের বাপদাদার ভিটে ছেড়ে চলে যেতে বাধ্য হন। ওই ধরেন কুডর কুডি আগুন দেয়, ওই মাছ ধরে, তারপর রাত্রে ওইলে ধরেন ওই আয়, সেকালে কি করা যায়? কত বোর বাড়ি সব আমার স্বামীরে এক পিঠ বাড়ি এই একটা পক্ষ দেখে লাগছে। এখন যা হইতেছে তারপরে আমরা চেয়ার মেম্বারের কারো কাছে আমরা জানাই না যে আমরা সুবিচার পাই না, যার ফলে আমরা ওইখান থেকে বলতো আমরা তারপর আমরা পলাই যাই। যখনই দেখি যে এখন আর মানিজ্য ঠিক না, যেমন আমার দুটো মেয়ে আছে, ওরা বলছে বাবা তুমি আমাকে নিয়ে বলগুনা চলো, যে তোমার সঙ্গে আমরাও সহযোগিতা করুন, খাটি পিঠে খাবো, তবু আমরা এখানে আর থাকবো না। অল্প কয়েকদিন জেল খাটছিল, আবার বের হয়ে যায়, পরে আরো বেশি ক্ষিপ্ত হইয়া আরো তারও এই যে প্রভাবটা বেশি ফেলছে। অবশ্য জেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তা বলছেন তাদের বাপদাদার ভিটেমাটিতে ফিরিয়ে নেওয়া হবে। আর এ ব্যাপারে নিরাপত্তার আশ্বাস দিলেন পুলিশ সুপার। উপজেলা নির্বাহী অফিসারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং সরেজমিনেও আমার প্রশাসন পরিদর্শন করেছে। তাদের রিসেটেল করার জন্য, পুনর্বাসনের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। তাদেরকে আমি অ্যাসিওর করেছি যে তারা ওখানে রিভাইভ করবে, আবার তারা ওখানে বসবাস করে পর সম্পূর্ণ নিরাপত্তা আমরা দেব। নির্যাতনের মুখে 2013 সালের প্রথম দিকে প্রথমে হিন্দু 3টি পরিবার গ্রাম ছেড়ে বরগুনা শহরে আশ্রয় নেয়। একই কারণে 2014 সালে আরো 2টি পরিবার শহরে আশ্রয় নেয়। আর সবশেষ গত 13 থেকে 18 মার্চ ওই গ্রামের আরো 9টি পরিবার ভিটেমাটি ছেড়ে চলে যান। সময় সংবাদ, বরগুনা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপির সন্ত্রাসীদের স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে পুনর্বাসিত হবার কোনো সুযোগ নেই। যাদের নামে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। সকালে প্রেস ক্লাবে কৃষক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে নির্বাচন কমিশনকে সব রকম সহায়তা দিতে সরকার প্রস্তুত রয়েছে। যারা পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে, এই নিরীহ নিরপরাধ মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন, পেট্রোল দিয়ে গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ আছে, তারা যদি মনে করেন যে এই নির্বাচনের ধোয়া তুলে তারা এখন মাঠে পুনর্বাসন হয়ে যাবেন, সেই সুযোগ আপনারা পাবেন কিনা সেটা ভাববার বিষয় আছে। সেই সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য যা যা করণীয় তারা করবে। আমাদের পক্ষ থেকে সব রকম সহায়তা থাকবে। অনেকটা দলীয় কোন্দল মাথায় নিয়েই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মাঠে নেমেছেন প্রধান দুই রাজনৈতিক জোট সমর্থিত প্রার্থীরা। শীর্ষ নেতারা নানাভাবে অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের কতটা কাছে পাবেন এ নিয়ে যেমন আজম নাসিরের দুশ্চিন্তা আছে, তেমনি নগর বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদাতের অনুসারীরা এম মঞ্জুর আলমের পক্ষে কতটা আন্তরিক থাকবেন তা নিয়েও প্রশ্ন রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথম থেকেই চেষ্টা চালিয়ে আসছিলেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আজম নাসির এবং সিডিএ চেয়ারম্যান আব্দুল সালাম। কিন্তু শেষ পর্যন্ত দলীয় সমর্থন পান আজম নাসির উদ্দিন। এখন পর্যন্ত মহিউদ্দিন চৌধুরী দলীয় প্রার্থীর হয়ে কাজ করলেও তার বিশাল কর্মী বাহিনীর তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। এছাড়া মহিউদ্দিন চৌধুরী গত নির্বাচনে মঞ্জুর আলমের কাছে হারলেও পরবর্তীতে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। মহিউদ্দিন চৌধুরীর সাথে সংযোগ করে বিভিন্ন কাজকর্ম করাতে মানুষ সাধারণত ওনার উপরে আমার মনে হয় কিছু রুষ্ট আছে। এখানে যদিও দল থেকে সমর্থন দেওয়া হয়, কিন্তু পাবলিক যেদিকে ছুটবে সেই পাবলিকের যে গতিকে রোধ করতে পারে না। একই অবস্থা বিএনপিতেও। নগর কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে ব্যাপক প্রস্তুতি নিলেও মামলার কারণে আর প্রকাশ্যে আসতে পারেননি। দলীয় সমর্থন পেয়ে যান মঞ্জুর আলম। এ নিয়ে ক্ষুব্ধ শাহাদাতের অনুসারীরা। সবাই ঐক্যবদ্ধভাবে যেখানে আছে সেখানে তিনি থাকবেন না, এটা অনেকেই প্রচার করছে, আসলে এটা সঠিক না। তবে আওয়ামী লীগ নেতারা মনে করছেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আজম নাসিরের জয় নিশ্চিত। বিএনপিতে স্ক্যাটার্ড অবস্থায় আছে, হযবরল অবস্থায় আছে। এই হযবরল অবস্থা থেকে গুছিয়ে আনাতে অনেক কষ্ট করবে। জনগণ
সঠিকভাবে সিদ্ধান্ত নেয়, সেই সঠিক সিদ্ধান্তের কারণেই আজম নাসির জয়লাভ করবে। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন মঞ্জুর আলমকে নিয়ে দলের তৃণমূলে ক্ষোভ থাকলেও জয় নিশ্চিত করার জন্য তা কাটিয়ে ওঠা যাবে। সরকার আজকে যেভাবে আমাদের নির্যাতন চালাচ্ছে, হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, এগুলোর সম্পর্কে যারা চিন্তা করবে তারা অবশ্যই নিজ উদ্যোগে মঞ্জুর আলম সাহেবকে যেখানে যার অবস্থান সেখান থেকে তারা সমর্থন প্রদান করবে। জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, ভোট দেওয়ার পরিবেশ যদি থাকে, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যদি থাকে, ইনশাল্লাহ আমরা জিতব। এবারের নির্বাচনে মেয়র পদে মোট 13 জন মনোনয়নপত্র দাখিল করলেও ভোটারদের মতে মূল লড়াই হবে আজম নাসির এবং মঞ্জুর আলমের মধ্যেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে আসন্ন ডিসিসি নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা। ভোটারদের কাছে গিয়ে দোয়া চাওয়ার পাশাপাশি এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। এদিকে এলাকার যাবতীয় সমস্যা সমাধানে একজন যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান স্থানীয়রা। বিস্তারিত ফখরুল শাহিনের রিপোর্টে। ঈদ উৎসব নয়, এই কোলাকুলি আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে। এভাবেই দোকানে দোকানে, বাসায় বাসায় অথবা চলতি পথে ভোটারদের সুখ দুঃখের খবর নিতে দেখা গেল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 5 নম্বর ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীদের। পাশাপাশি কাউন্সিলর পদে নির্বাচিত হলে এই ওয়ার্ডের যাবতীয় সমস্যা সমাধান করে নানা উন্নয়নমূলক কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। সন্ত্রাস এবং চাঁদাবাজ তারা কিন্তু বাহিরের কেউ না, তারা কিন্তু আমাদেরই ভাই বা আমাদেরই সন্তান। কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে সন্ত্রাস থেকে মুক্ত করব। রাস্তাঘাট করব, বিভিন্ন ড্রেন করব, মার্কেট করব, একটি বিশালভাবে একটা হসপিটাল করব। আমি কাউন্সিলর হয়ে এই এলাকার সমস্ত মা বোনদের মুখে হাসি ফোটাবো। মিরপুর পল্লবীর পলাশনগর, বাউনিয়াবাদ, টিনশেড কলোনি, লালমাটিয়া, বেরিবাঁধ, আদর্শনগর ও বিহারি ক্যাম্প নিয়ে গঠিত 5 নম্বর ওয়ার্ড। পয় নিষ্কাশন ব্যবস্থার ত্রুটি, ভাঙ্গাচোরা রাস্তাঘাট আর ছিনতাই চাঁদাবাজির মতো সমস্যার পাশাপাশি ওয়ার্ডটির ঐতিহ্য বেনারসি শিল্প নানা সমস্যায় জর্জরিত। এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচিত প্রতিনিধি ভূমিকা রাখবেন বেনারসি শিল্পের সহ নানা সমস্যা দূর করার। আমাদের ওই 10 নম্বর 17 নম্বর লাইনে গিয়ে দেখবেন একদম গাড়ি চলার কোনো কায়দাই নাই। রাস্তা নর্দমার উপরে বস্তির ভিতরে তাক স্থাপন করে কোন রকম করে আমরা পেট পালতেছি। নির্বাচনের হাওয়া বইতে শুরু করার পর থেকেই এই ওয়ার্ডের বাসিন্দারা স্বপ্ন বুনছেন একজন নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে দীর্ঘদিনের জমে থাকা সমস্যাগুলো সমাধান হবে। জনপ্রতিনিধিরাই হবেন তাদের আশা ভরসার প্রতীক। যারা এখানকার কাউন্সিলর হবেন তাদের প্রতি আমরা একটা আবেদন জানাই, যাতে করে এই ড্রেনেজের সমস্যার সমাধান করেন। নির্বাচন হইলে সবচেয়ে ভালো হইব, দেশের উন্নয়ন হইব, কাজ হইব, সুন্দর হইব। এই ওয়ার্ডে বসবাসরত 2 লক্ষ মানুষের মধ্যে ভোটার রয়েছেন প্রায় 75,000, যারা ভোট দেবেন 17টি কেন্দ্রের মাধ্যমে। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধ তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসার জন্য রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠিত ট্রাস্ট আধুনিক হাসপাতালটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। 5 তলা বিশিষ্ট হাসপাতাল ভবনটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়ে গেছে। নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। হাসপাতালটি আবারও চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী এবং মুক্তিযোদ্ধারা। অন্যদিকে হাসপাতালটি চালুর ব্যাপারে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বিস্তারিত রাশেদ বাপ্পির রিপোর্টে। যে অ্যাম্বুলেন্সে বহন করার কথা ছিল রোগী, আজ সেই অ্যাম্বুলেন্স নিজেই অসুস্থ হয়ে পড়ে আছে হাসপাতাল প্রাঙ্গণে। পরিত্যক্ত ভবনে কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম, আসবাব ও যন্ত্রাংশ অকেজো অবস্থায় পড়ে হচ্ছে নষ্ট। আর 5 তলা ভবনের নিচে রাতে চলে মাদক সেবন ও বিক্রি। রাজধানীর মিরপুরে মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ট্রাস্ট আধুনিক হাসপাতালের বর্তমান চিত্র এটি। মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে প্রতিষ্ঠানটি মিসম্যানেজমেন্ট হয়েছে। এখানে মুক্তিযোদ্ধারা কোনো সেবা পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, এটা পরিত্যক্ত অবস্থায় আছে। মেলার জিনিসপাতি এগুলো সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। নেশাখোর আসে, আইসিয়ে দিন নেশা টিশা করে, মাঝে মাঝে ধরে উলিয়ে যায়। হাসপাতালটি চালু থাকলে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি এলাকাবাসীও পেতে পারতেন মানসম্মত চিকিৎসা। আজকে 6 মাস ধরে অসুস্থ, হাসপাতাল চালু থাকলে তো আমরা এত কষ্ট হইল নইলে। আমাদের এই হসপিটাল চালু নাই, আমরা শোকে রোগে মরতেছি। আমাদের এই অসহায় পরিবার এবং আমরা এখন অনেকেই রোগাক্রান্ত, অনেকেই অন্তত প্রাথমিক চিকিৎসা হিসেবে আমি মনে করি এই ট্রাস্ট হাসপাতালটা পুনরায় চালু করে সেবার একটা কেন্দ্রস্থল করে, এটাও আমার একটা কাম্য। 1991 সালে 100 শয্যার এই হাসপাতালটি চালুর 4 বছরের মাথায় অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায়। তবে ঠিক কি কারণে হাসপাতালটি বন্ধ হয় সে বিষয়ে তথ্য দিতে রাজি হননি হাসপাতালটির দেখভালের দায়িত্বে থাকা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। আধুনিক হাসপাতালের তবে হাসপাতালটি সংস্কার করে পুনরায় চালুর কথা জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এইটা
স্থায়িত্বকাল এটা যে বর্তমানে যে কনস্ট্রাকশন আছে ব্যবহার উপযোগী কিনা। ইঞ্জিনিয়ারিং এর মতামত যদি বলে যে এটা কনস্ট্রাকশন যা আছে তা অন্তপক্ষে আরো 15 বছর চলবে, তাহলে ওইটাকে আমরা রিনোভেশন করে করব। মুক্তিযোদ্ধাদের দাবি, দীর্ঘদিন বন্ধ থাকা হাসপাতালটি খুলে দেওয়ার পাশাপাশি তাদের জন্য দেশের প্রতিটি হাসপাতালে চালু করা হোক বিশেষ চিকিৎসা সেবা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় হাউস বিল্ডিং এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এ সময় ফুটপাতের বেশ কিছু অবৈধ দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়। রাজুক জানিয়েছে, হাউস বিল্ডিং এলাকার আশেপাশের বেশ কয়েকটি ভবন আবাসিক ভবনের অনুমতি নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার করে আসছে এবং সামনের ফুটপাত দখল করে দোকানপাট চালানো হচ্ছিল। জনসাধারণের চলাচলের অসুবিধা হওয়ায় ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান চালানো হয়েছে। সেই সঙ্গে ভবনের মালিকদের কাগজপত্র ঠিক করার জন্য নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। ব্যবসায়ী আবুল হোসেন হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে চলছে পার্বত্য নাগরিক ও বাঙালি ছাত্র পরিষদের ডাকে সকাল সন্ধ্যা হরতাল। এতে সকাল থেকে বন্ধ রয়েছে শহরের অধিকাংশ দোকানপাট। অভ্যন্তরীণ দূরপাল্লা রুটের যান চলাচলও বন্ধ রয়েছে। এদিকে সকালে শহরের বাস স্ট্যান্ড এলাকায় হরতালের সমর্থনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে পিকেটাররা। পরে পুলিশ এলে পালিয়ে যায় তারা। এর আগে গত বৃহস্পতিবার মাটিরাঙ্গা উপজেলার দুর্গম বার্মাগমতি এলাকায় চাঁদা না দেয়ায় কাঠ ব্যবসায়ী আবুল হোসেনকে গুলি করে সন্ত্রাসীরা। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান। বরিশালে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আফসুনিন ফার্মার কারখানায় আগুনের ঘটনায় এক শ্রমিক মারা গেছে। আহত 4 জনকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রাত 2:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, নগরীর বগুড়া রোডের কারখানাটির গোডাউনের 5 তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় 5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এই ঘটনায় আহত অবস্থায় 5 শ্রমিককে হাসপাতালে নেওয়ার পথে নেসান নামে একজনের মৃত্যু হয়। প্রযুক্তি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সফটওয়্যারের পাশাপাশি দেশে এখন তৈরি হচ্ছে মুঠোফোন ভিত্তিক অ্যাপ্লিকেশন বা অ্যাপস। এটা সকলেরই জানা। নতুন খবর হচ্ছে, এসব অ্যাপস এখন রপ্তানি হচ্ছে বিদেশে। তবে রপ্তানি আরও বাড়াতে অ্যাপস ডেভেলপারদের দক্ষতা বাড়ানো সহ ব্যাংকিং লেনদেন পদ্ধতি সহজ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর এখাতে বিনিয়োগ আরও বাড়ানো সম্ভব হলে 2020 সাল নাগাদ বাংলাদেশ $100 কোটি অ্যাপস রপ্তানি করতে পারবে বলে মনে করছে বেসিস। বিস্তারিত জানাচ্ছেন এজি মাহমুদ। মোবাইল ডিভাইসের মাধ্যমে এখন ব্যবহারকারীদের কাছে নানা রকম তথ্য সেবা পৌঁছে দিচ্ছে বিভিন্ন অ্যাপস বা অ্যাপ্লিকেশন। স্মার্টফোনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মুঠোফোন উপযোগী বিভিন্ন ধরনের অ্যাপসের চাহিদাও। দেশে বর্তমানে অ্যাপসের বাজার রয়েছে প্রায় $150 কোটি টাকার। তবে আন্তর্জাতিক বাজার ধরার ক্ষেত্রে প্রশিক্ষিত অ্যাপস ডেভেলপার তৈরির পাশাপাশি সঠিক ব্যবসায়িক পরিকল্পনাও জরুরি বলে মনে করছেন উদ্যোক্তারা। মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের যে ক্যাপাসিটি বিল্ডিং, সেটা শুধুমাত্র ধরেন আমি আসলে প্রোগ্রামারদেরকে ট্রেনিং করলাম, তাতেই আমার ইন্ডাস্ট্রিতে আমি ইন্টারন্যাশনাল মার্কেটে ফুটপ্রিন্ট রাখতে পারবো, সেরকম না। প্রত্যেকটা ইকোসিস্টেমের প্রত্যেকটা জায়গা নিয়ে আমাকে আসলে কাজ করতে হবে, তাহলেই আমি আসলে রাইট টিমটা করতে পারবো। সম্প্রতি এসব অ্যাপস রপ্তানিও শুরু করেছে দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান। দেশে তথ্যভিত্তিক অ্যাপসের চাহিদা থাকলেও বিদেশে অ্যান্ড্রয়েড গেমস অ্যাপ্লিকেশনের চাহিদা বেশি বলেও জানালেন তারা। আগামীতে এটা আমি মনে করি যে আরো যে ধরেন মোবাইল অ্যাপস, তারপরে ই কমার্স, তারপরে গেমস, যেখান থেকে বাংলাদেশ $1 বিলিয়ন আপনার রেভিনিউ নিয়ে আসতে পারে। বেসিসের তথ্য অনুযায়ী গেল 1 বছরে বাংলাদেশ থেকে প্রায় $2500 কোটি সফটওয়্যার রপ্তানি হয়েছে। এর মধ্যে অ্যাপস রপ্তানি হয়েছে প্রায় $250 কোটি। এই রপ্তানি খাতকে শক্তিশালীকরণে 2018 সাল নাগাদ 10 লাখ অ্যাপস ডেভেলপার তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। আমরা এডিবির একটা প্রায় $7 মিলিয়ন প্রজেক্ট শুরু করেছি এবং সেখানে আমরা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার এবং গ্রাফিক ডিজাইনার, গেম ডেভেলপার, তাদের ট্রেনিং এর অনেকগুলো কোর্স এবং কারিকুলাম তৈরি অলরেডি শুরু হয়ে গেছে। বর্তমানে বিশ্বে প্রায় $2600 কোটি অ্যাপসের বাজার রয়েছে, যা 2017 সাল নাগাদ $4600 কোটি পৌঁছাবে। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।
বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ গুমের সঙ্গে সরকার সরাসরি জড়িত, তাই সরকারকে এজন্য জবাবদিহি করতে হবে বলে দাবি করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতাকর্মীরা। সকালে রাজধানীর গুলশানে নিখোঁজ বিএনপি নেতার গুলশানস্থ বাসভবনে যান প্রতিষ্ঠানটির নেতারা। এ সময় বেগম জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ বলেন, এভাবে একজন সাবেক মন্ত্রী নেতার গুম হয়ে যাওয়া এবং সরকারের নীরবতাই প্রমাণ করে সরকারের সঙ্গে জড়িত। অবিলম্বে তারা সালাউদ্দিন আহমেদকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান সরকারের প্রতি। এ সময় সালাউদ্দিন আহমেদের স্ত্রী স্বামীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে কান্নায় ভেঙে পড়েন। একজন লোক রাজনীতি করেন, যিনি বাংলাদেশের মন্ত্রী ছিল, যিনি একাধিকবার ইসরায়েলের পরমাণু বোমা বানানোর প্রচেষ্টার কথা ফাঁস করল যুক্তরাষ্ট্র। শনিবার ইসরায়েলি দৈনিক ওয়াশিংটন পোস্ট জানায়, গত মাসে প্রকাশিত যুক্তরাষ্ট্রের একটি গোপন প্রতিবেদনে বলা হয় 70 ও 80 এর দশকের প্রচলিত পারমাণবিক বোমার চেয়ে 1000 গুণ শক্তিশালী বোমা তৈরির চেষ্টা করছে ইসরায়েল। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নির্দেশে লিডিং টেকনোলজিস ইনকর্পোরেটেড নামের একটি সংস্থা 386 পৃষ্ঠার এই প্রতিবেদনটি তৈরি করেছিল। ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট ইন ইসরায়েল অ্যান্ড ন্যাটো নেশনস নামের ওই প্রতিবেদনে ইসরায়েলি পরমাণু গবেষণাগারগুলোর উচ্চমানের কথা তুলে ধরা হয়। এই প্রথম ইহুদিবাদী রাষ্ট্রটির পরমাণু বোমা বিষয়ক তথ্য ফাঁস করল আমেরিকা। ইসরায়েলের কাছে 2 থেকে 400 পরমাণু বোমা রয়েছে বলে মনে করা হচ্ছে। সিরিয়ার হামা প্রদেশে 8 সেনা সদস্যের শিরচ্ছেদের ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস। জঙ্গি গোষ্ঠীটি রোববার শিয়া সম্প্রদায়ের এই সেনাদের হত্যার ছবি অনলাইনে প্রকাশ করে। ছবিতে বন্দীদের কমলা রঙের পোশাকে মুখোশ পরিহিত অবস্থায় দেখা যায়। এতে কয়েকজন কিশোরকে আইএস জঙ্গিদের সহযোগিতা করতেও দেখা গেছে। এর আগে মার্কিন, ব্রিটিশ ও জাপানের কয়েকশো নাগরিককে হত্যার পাশাপাশি কুর্দি যোদ্ধা ও খ্রিস্টানদের শিরচ্ছেদের একাধিক ভিডিও প্রকাশ করে এই জঙ্গি গোষ্ঠীটি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে তিউনিসিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার মানুষ। এই সমাবেশের সংহতি প্রকাশ করে বিভিন্ন দেশের নেতারা অংশ নেন। তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি কাইদ ইজেপসির নেতৃত্বে রাজধানী তিউনিসে অনুষ্ঠিত এই সমাবেশে যোগ দেন ফ্রান্স, ইতালি, পোল্যান্ড, ফিলিস্তিন সহ বিভিন্ন দেশের নেতারা। তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি উগ্রপন্থার বিরুদ্ধে তিউনিসিয়ার অবস্থানের প্রতি সংহতি প্রকাশ করেন। গত 18 মার্চ তিউনিসে বর্দ জাতীয় জাদুঘরে সন্ত্রাসী হামলায় 21 বিদেশি পর্যটক সহ 22 জন নিহত হয়। এর এক সপ্তাহের মাথায় জাদুঘরটি পুনরায় খোলার পর আজ তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। An accusation the Islamist Party totally rally ends by the Bardo Museum where we নিউজিল্যান্ডকে হারিয়ে নিজেদের পঞ্চম বিশ্বকাপ ট্রফি জয়ের পর পুরো অস্ট্রেলিয়া এখন উৎসবে মাতোয়ারা। ক্রিকেট বিশ্ব জয় করে মেলবোর্ন সিটি সেন্টারে বিশ্বকাপ ট্রফি নিয়ে উন্মুক্ত মঞ্চে হাজির হলেন ক্লার্ক, ওয়াটসন, স্টার্করা। এ সময় শত শত ভক্ত সমর্থক প্রিয় ক্রিকেটারদের সঙ্গে বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপন করতে হাজির হয় মেলবোর্ন সিটি সেন্টারে। এদিন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী ওয়ারেন ট্রাস ক্লার্কদের শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন। এছাড়া বিশ্বকাপ জয়ের আনন্দ ভক্তদের সাথে ভাগাভাগি করে নেন ক্লার্ক। সংবর্ধনা শেষে সমর্থকদের সঙ্গে ছবি তোলার পাশাপাশি অটোগ্রাফ দেন স্টার্ক, জনসন এবং ওয়াটসনরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের খবর। চিলির বিপক্ষে 1-0 গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ব্রাজিল। তবে এল সালভাদোরের বিপক্ষে 2-0 গোলে জয় পেয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা এবং সৌদি আরবের সাথে 1-1 গোলে ড্র করেছে আফ্রিকার ঈগল খ্যাত নাইজেরিয়া। এমডিসি স্টেডিয়ামে জয় পেলেও যেন নিজেদের ছায়া হয়েছিলেন নেইমার, কতিনিওরা। অভিজ্ঞ তরুণের সমন্বয়ে গড়া ব্রাজিল দলকে খুঁজে পাওয়া যায়নি ম্যাচের প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে দুদলই কিছুটা গোছানো ফুটবল উপহার দিলেও গোলের সুযোগ তৈরিতে ব্যর্থ হয়। তবে ম্যাচের 71 মিনিটে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ত্রাতা হয়ে আসেন বদলি খেলোয়াড় রবের্তো ফিরমিনো। চিলির গোলরক্ষক ক্লাদিও ব্রাভোকে বোকা বানিয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন এই মিডফিল্ডার। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে 1-0 গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুঙ্গার শিষ্যদের। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর দক্ষিণ বেগুনবাড়িতে ওয়াশিকুর রহমান নামে এক ব্লগারকে কুপিয়ে হত্যা। ঘটনাস্থল থেকে হাতে নাতে 2 জনকে আটক। ভিন্ন মতাদর্শের কারণেই এই হত্যাকাণ্ড।
রাজধানীর মিরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হত্যার দায়ে 7 জনের ফাঁসির আদেশ, একজনের যাবজ্জীবন কারাদণ্ড। বগুড়া, খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে একই দিনে ট্রাক চাপায় 4 স্কুল ছাত্রের মৃত্যু। প্রতিবাদে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ। মোবাইল ফোন ব্যবহারের উপর উন্নয়ন সারচার্জ আরোপ করে আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন। বছরে সরকারের আয় হবে 140 কোটি টাকা। এবং অত্যাচার ও নির্যাতনে বাড়ি ছাড়তে বাধ্য হল বরগুনার 14টি হিন্দু পরিবার। আইনের আশ্রয় নিয়েও মেলেনি রেহাই। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এই ছিল দুপুরের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।